জাংকুক আপন মনে গাড়ি চালাচ্ছে। এখন বারবার তের দাদুর বলা কথাগুলো মাথায় আসছে। সত্যি তের সাথে কত কিছুই না হয়ে গিয়েছে। কাউকে বাইরে থেকে দেখে তার ভেতরটা জাজ করা ঠিক না, এটা আজ ভালোভাবে বুঝতে পারছে জাংকুক। কিন্তু ও এই কথাগুলো তেকে বলতে পারবে না। তে হয়তো জানেই না জাংকুক ওর দাদুর সাথে দেখা করতে গিয়েছিল, আর দাদুও বলবে না, এটা জাংকুকের বিশ্বাস। কিন্তু এখন আসল কথা হলো সেদিন ওই পাবে কি হয়েছিল এটা জানতে হবে জাংকুকের। কারণ ওই একটা কারণের জন্যই তো জাংকুক লিসাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু যখন মিস্টার গঙ্গিও বলেছে, তার মানে হয়তো সত্যি এর পেছনে কোনো একটা ব্যাপার আছে। এবারে সেটাকেই খুঁজে বের করতে হবে। জাংকুক এসব কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি চলে আসলো। গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে ঢুকতে দেখতে পেল লিভিং রুমে তার বাবা বসে টিভি দেখছে আর মা কিচেনে। জাংকুক চারিধারে চোখ বুলিয়ে নেয়, কিন্তু তে কোথাও নেই, হয়তো রুমে আছে। এটা ভেবে জাংকুক রুমে যেতে নিলে তার বাবা ডাকে, ইয়েস ড্যাড। ড্যাড, আমি রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা বলি। কথাটা বলে জাংকুক আর না দাঁড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। জাংকুকের এমন ব্যবহার দেখে তার বাবা একটু অবাক হয়েছে, কিন্তু তার মা জাংকুককে এমন করতে দেখে বেশ খুশি। একটু আগে মিস্টার গঙ্গেও ফোন করে ওনাকে সব কথা বলেছে, এটা জেনে তিনি প্রচন্ড খুশি। জাংকুক রুমে এসে চারিধারে চোখ বুলিয়ে নিল, কিন্তু তে রুমে কোথাও নেই। জাংকুক কাবার থেকে কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই বেডে তেকে চুপ করে বসে থাকতে দেখে একটু ভয় পেয়ে গেছে। জাংকুক ভাবেনি তে হঠাৎ করে এরকম ভাবে রুমে আসবে। টাওয়ালটা নিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে তেকে উদ্দেশ্য করে বলে, যতক্ষণ না আমাকে ডিস্টার্ব করছো ততক্ষণ তোমার দিন কোনোভাবে সম্পূর্ণ হয় না, তাই না? সকালে এমন একটা কাণ্ড করলে, আমাকে সবার সামনে লজ্জায় ফেলে দিলে, আর এখন এইভাবে হঠাৎ করে বসে ভয় দেখাচ্ছ। মানে তুমি কি চাইছোটা কি, একটু ক্লিয়ার করে বলবে? এক নাগারে জাংকুক কথাগুলো বলল, কিন্তু তের মধ্যে কোনো রকম ভাবান্তর নেই। ও একভাবে বেডে চুপ করে বসে আছে। তেকে চুপ করে বসে থাকতে দেখে জাংকুক নিজের মনেই বলে, এর আবার কি হলো? সবসময় পাগলামি লাফালাফি করা মেয়েটা হঠাৎ শান্ত হয়ে গেল কেন? সকালেও তো সব ঠিক ছিল, তাহলে এখন কি হলো? জাংকুক কথাগুলো ভাবছিল, তখনই তে বেড থেকে উঠে জাংকুকের দিকে আগায়। জাংকুক নোটিস করে তের হাতে একটা ব্রাউন কালারের লেটার। জাংকুক ভ্রু কুঁচকে ওই লেটার দিয়ে জাংকুক নোটিস করে তের হাতে ব্রাউন কালারের একটা লেটার। ও ভ্রু কুঁচকে ওই লেটারটার দিকে তাকিয়ে আছে। তে আস্তে পায়ে হেঁটে জাংকুকের কাছে এসে থামলো। ওর পেছন দিক থেকে নিজের ডান হাতটা লেটার বাড়িয়ে দিল। জাংকুক লেটারটার দিকে তাকায়, তারপরে তের দিকে তাকায়। এটা কি? তে লেটারটা ওর দিকে বাড়িয়ে দিয়ে ভ্রু দিয়ে ইশারা করে ওটা অ্যাকসেপ্ট করতে বলে। জাংকুক লেটারটা নিয়ে তের দিকে একবার তাকায়, ওটা খুলতে শুরু করে। তে শান্ত দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তেকে অন্যান্য দিনের থেকে একটু বেশি শান্ত মনে হচ্ছে এখন। জাংকুক লেটারের খামটা থেকে পেপারগুলো বার করে, তারপর পেপারটা ঠিক করে খুলে যেই না পড়তে যাবে, ওপরের হোল্ডিংটা দেখে অবাক হয়। তের দিকে তাকালো, কিন্তু তে স্টিল একইভাবে দাঁড়িয়ে আছে। জাংকুক তের দিক থেকে চোখ সরিয়ে পুরোটা পেপার রিড করে। অনেক বেশি রেগে যায় সে, কিন্তু সেটা প্রকাশ না করে শান্ত গলায় বলে, হোয়াট ইজ দিস? এসবের মানে কি? তে এবার নিজের মুখ খুলল। জাংকুকের দিক থেকে একটু দূরে সরে এসে বেশ নর্মাল ভাবেই বলল, প্রথমে দেখে বুঝতে পারছো না এটা একটা ডিভোর্স পেপার? সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে এমন, মানে তুমি তো আগে আমাকে ডিভোর্স দিতেই চাইছিলে না, তাহলে এখন তোমার কি হলো? আগে আমি এই জন্যই তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছিলাম না, কারণ আমি যদি তোমাকে ডিভোর্স দিতাম তাহলে তুমি আবার সেই একই ভুল করতে আর লিসার কাছে ফিরে যেতে, আর সেটাই আমি চাইছিলাম না। আচ্ছা, তাহলে এখন তুমি কি করে শিওর হলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি আর লিসার কাছে ফিরে যাব না? জাংকুকের কথা শুনে তে হালকা বাঁকা হাসে। আমি 200% শিওর তুমি লিসার কাছে আর ফিরে যাবে না, কারণ আমার দাদু তোমাকে সব কথা বলে দিয়েছে। আমার অতীতের বিষাক্ত কথাগুলো তুমি সব জেনে গিয়েছো। আর আমার যতদূর মনে হয়, মানুষ একবার যে ভুলটা করে নেক্সট টাইম সেই ভুলটা আর করে না।
তোমার ভুল ধারণাটা ভাঙানোর অনেক বেশি দরকার ছিল। আর আমি এটাও জানতাম তুমি ঠিক আমার দাদুর কাছে একদিন না একদিন যাবে আমার সত্যিটা জানতে, কিন্তু দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমি ভাবিনি। তের কথা শুনে জাংকুক অবাক। তে কি করে জানলো জাংকুক তার দাদুর কাছে গিয়েছিল? গঙ্গেও নিশ্চয়ই বলেনি। তাহলে কি অবাক হচ্ছ? এটা ভাবছো তো আমি কি করে জানলাম যে তুমি আমার দাদুর কাছে গিয়েছো? তে কথাটা বললেও জাংকুকের দিক থেকে কোনো রকম উত্তর আসে না। তে কয়েক সেকেন্ড জাংকুকের মুখের দিকে তাকিয়ে ওর হাব ভাব দেখে বুঝতে পেরে বলল, আমি জানি তোমার এটা জানার ইচ্ছে, কিন্তু কি বলো তো, আমি কাউকে অত কৈফিয়ত দিতে খুব একটা পছন্দ করি না। আর তোমার এটা জানা দরকার আমি কোনো নর্মাল মানুষ না, আমি হলাম মাফিয়া কুইন। তাই আমার কাছে খোঁজ লাগানো খুব বেশি একটা কঠিন ব্যাপার না যে তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো, কার সাথে কথা বলছো। আচ্ছা, এবারে আসি আসল কথায়। দেখো জাংকুক, আমি যা বলবো মন দিয়ে শোনো, শুধু আজকের এখনের জন্য, জাস্ট 10 মিনিট। লিসেন, আমি জানি তুমি আমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না নিজের ওয়াইফ হিসেবে, আর আমি এটা চাইতাম না যে তুমি ওই বাজে মেয়েটার কাছে যাও যে সবার জীবন বরবাদ করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। আমি চাইলে তোমার এই ইচ্ছেটা অনেক আগেই পূরণ করে দিতাম, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলে তুমি লিসার কাছে চলে যেতে, এটাই আমার ভয় ছিল। তুমি যাতে ওর কাছে না যাও তার জন্য আমি ইচ্ছে করে তোমাকে আমার কাছে বেঁধে রেখেছিলাম, কিন্তু এখন যখন তুমি সব জানতেই পেরে গিয়েছো তখন তোমাকে ধরে রাখার অধিকার আমার নেই। হ্যাঁ মানছি, হতে পারি আমি একটা নিকৃষ্ট মাফিয়া যে মানুষ খুন করতে দুইবার ভাবে না, কিন্তু এর মানে এই না আমাদের মধ্যে মন হয় না। আমাদেরও মন আছে, ভালোবাসার অধিকার আছে, কিন্তু জোর করে কাউকে ধরে রাখবো এতটা খারাপ আমি না। আমার এটা মনে হয় এই পৃথিবীতে সকলের নিজের লাইফ পার্টনার চুজ করার ফ্রিডম আছে, সেটা তোমার ক্ষেত্রে হোক বা আমার ক্ষেত্রে। তুমি আমাকে ভালোবাসোনি, ঠিক আছে, এতে আমি তোমাকে কোনো রকম দোষ দেব না। আমি তো এটা জেনে খুশি হব যে তুমি তোমার জন্য একটা পারফেক্ট লাইফ পার্টনার বেছে নিয়ে হ্যাপি লাইফ লিড করছো। কথাগুলো বলতে বলতে তের চোখে জল চলে আসে, গলা ভারী হয়ে আসছে তার, যেন মুখ থেকে কোনো রকম কথা আর বাড়ি হতে চাইছে না। তে অনেক কষ্ট করে নিজের ঠোঁট কামড়ে চোখের জল বন্ধ করে রেখেছে। পিছন দিকে ফিরে তাড়াতাড়ি চোখের জল মুছে জাংকুকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, ওয়েল, আমার এতটাই বলার ছিল। জানি একটু বেশিই বলে ফেলেছি, কিন্তু কি করব বলো, পুরনো অভ্যাস। আচ্ছা ছাড়ো, অনেক ফালতু কথা বলে দিয়েছি, এবার আমি চলি। চলি মানে? চলি আসলে আমি শুধু তোমাকে এই ডিভোর্স পেপারটা দেওয়ার জন্যই ছিলাম, বাকি সত্যি তুমি আগে থেকেই জেনে নিয়েছো। আর যদি মনে করো ডিভোর্স হতে তো 6 মাস লাগে, আর এখন তো ঠিক করে কয়দিনও গেল না, তাহলে আমি বলে রাখি আমি যেহেতু মাফিয়া তাই আমার জন্য কাজটা খুব একটা মুশকিল হয়নি, তাই তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। তুমি যদি এবার সাইন করে দাও তাহলে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। জাংকুক চুপ করে তের কথাগুলো শুনলো, কিন্তু কিচ্ছু বলল না। তে এবার জাংকুকের কাছে গিয়ে ওকে হাক করে, কিন্তু জাংকুক হাক ব্যাকও করে না, চুপ করে দাঁড়িয়ে আছে সে। তে জাংকুককে হাক করে কান্না মিশ্রিত গলায় বলে, ভালো থেকো জাংকুক, ভবিষ্যতে হয়তো আবার দেখা হবে, তখন হয়তো তোমার সাথে তোমার বেটার হাফ থাকবে যাকে তুমি ভালোবেসে আপন করে নিবে। দুঃখ শুধু একটাই, সেই বেটার হাফটা আমি হতে পারলাম না। নিজের খেয়াল রেখো, বাই। কথাটা বলেই তে জাংকুককে ছেড়ে কাবার্ডের কাছ থেকে নিজের লাগেজটা নিয়ে সেই রুম থেকে বের হয়ে গেল। আর জাংকুক স্টিল ওই রকম ভাবেই দাঁড়িয়ে আছে। হঠাৎ জাংকুক ফিল করলো ওর গালে গরম কোনো তরল পদার্থ গড়িয়ে নিচের দিকে পড়ছে। আস্তে আস্তে পিছন ফিরে আয়নায় নিজেকে দেখে জাংকুক। সে অবাক না হয়ে পারল না, জাংকুক কান্না করছে, ওর চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে, ও চাইলেও সেটা আটকাতে পারছে না। হঠাৎ করেই জাংকুক ধপ করে নিচে বসে পড়ল, হাতে ধরে রাখা পেপারটা সামনে নিয়ে আসলো, নিজের ঘোলা ঘোলা চোখে পেপারটার দিকে তাকিয়ে আছে। জাংকুক জানে না তার কেন এত কান্না পাচ্ছে। ও তো এটাই চেয়েছিল, আর তেও ওকে এটাই দিয়েছে, তাও 1 সপ্তাহের মধ্যে। তাহলে কেন ওর এমন ফিল হচ্ছে যেন কেউ ওর থেকে দূরে চলে যাচ্ছে? জাংকুক নিচে থেকে উঠে বাইরে বেলকনিতে চলে গেল। সেখানে ঠান্ডা বাতাস বইছে, এখন ওর একটু শান্তি চাই। ঘরের মধ্যে কেমন যেন দমটা বন্ধ হয়ে আসছিল। পেপারটা হাতের মুঠো করে উঠে দাঁড়িয়ে সোজা বেলকনিতে চলে যায়। বেলকনিতে যেতেই সেখানে ঠান্ডা বাতাস জাংকুকের মুখে এসে বাড়ি খেল।
সে নিজের চোখ বন্ধ করে এটা উপভোগ করে। ঠিক তখনই একটা গাড়ির হর্নের শব্দে জাঙ্কুক চোখ খুলে তাকায়, আর একটু এগিয়ে গিয়ে বেলকনি থেকে নিচের দিকে তাকাতেই তেকে দেখতে পেল। এখন যে গাড়িটা মেনশন থেকে বের হয়ে যাচ্ছে ওটা যে তের গাড়ি বুঝতে খুব একটা অসুবিধা হলো না তার। আজ থেকে তার মানে তের চ্যাপ্টার ক্লোজ। তে আর কোনোদিনও জাঙ্কুককে ডিস্টার্ব করবে না, এটা তো অনেক ভালো কথা। তাহলে জাঙ্কুক খুশি হতে পারছে না কেন? তার মানে কি জাঙ্কুক তেকে ভালোবেসে ফেলেছে? কিন্তু এটা কি করে সম্ভব? এই কয়টা দিনের মধ্যে কি করে জাঙ্কুক তাকে ভালোবেসে ফেললো? না না, এটা হতে পারে না। তাহলে কি গিল্টি ফিল হচ্ছে তের কথাগুলো শুনে? না, আর কিচ্ছু ভাবতে পারলো না জাঙ্কুক। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, দাঁড়িয়ে থাকতেও কেমন যেন প্রবলেম হচ্ছে, পা যেন চাইছে না আর জাঙ্কুকের শরীরের ভার সহ্য করতে। জাঙ্কুক ওখানে রাখা একটা বিন ব্যাগে ধপাস করে বসে পড়ে আর মাথাটা হেলিয়ে চোখটা বন্ধ করে নিল। এখন একটু আরাম করার প্রয়োজন। এত কিছু একই দিনে যেন জাঙ্কুক নিতে পারছে না। পেপারটা শক্ত করে ধরে রেখে জাঙ্কুক ওখানে ঘুমিয়ে পড়ে। 3 বছর পর। সময় নদীর স্রোতের মতো চলমান। সে যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও একই রকম কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 3টে বছর পার হয়ে গেছে। এই 3 বছরে অনেক কিছুই পাল্টে গিয়েছে হয়তো, কিন্তু সব থেকে বেশি পাল্টে গিয়েছে জাঙ্কুক। আগে সে হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, শুধু হসপিটাল থেকে বাড়ি আর বাড়ি থেকে হসপিটাল, এতটাই জাঙ্কুকের যাওয়া আসা। এখন যেন অনেক রাগী আর গম্ভীর প্রকৃতির হয়ে গেছে। কোনো মেয়েকে নিজের ধারে কাছে জাঙ্কুক সহ্য করতে পারে না। জিন এই নিয়ে অনেক টেনশনে থাকে। উনি তো তেকে কথা দিয়েছিল জাঙ্কুকের জন্য ভালো মেয়ে খুঁজে জাঙ্কুকের বিয়ে দিবে, কিন্তু জাঙ্কুক সেটা একদমই চায় না। তের দেওয়া সেই ডিভোর্স পেপারে এখন পর্যন্ত সাইন করেনি সে, ওইভাবেই ওটাকে রেখে দিয়েছে। তে এখন কোথায় আছে, কেমন আছে, এ ব্যাপারে জাঙ্কুকের কিচ্ছু জানা নেই, আর চাইলেও জাঙ্কুক খোঁজ নিতে পারছে না। একবার তের বাড়ি কিম ম্যানশনে গিয়েছিল খোঁজ নিতে, কিন্তু সেখানে জাঙ্কুক দেখে পায়নি। আর মিস্টার গঙ্গিও জানে না তে কোথায় আছে। না জানি মেয়েটা এখন কি করছে, হয়তো এখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বাচ্চাও হয়ে গিয়েছে। এই কথাটা মাথায় আসতেই বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব হয় জাঙ্কুকের। রাত 11টা। জাঙ্কুকের বুটের শব্দ পুরো ফাঁকা লিভিং রুমে স্পষ্ট শোনা যাচ্ছে। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো লিভিং রুম অন্ধকার। জাঙ্কুক কোনো কিছু না ভেবে বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে যাচ্ছে। এই অন্ধকার তার মধ্যে কোনো প্রভাব ফেলছে না। চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে ঢুকে গেল সে। শব্দ করে দরজা বন্ধ করে গলার টাইটা খুলে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে কমফোর্টেবল কিছু পরে বাইরে বের হয়। তারপর আস্তে পায়ে হেঁটে বেডের কাছে গিয়ে থোপাস করে শুয়ে পড়ে। সামনে বেড সাইডের টেবিলের ড্রয়ার খুলে ভেতর থেকে একটা ফটো ফ্রেম বের করলো। তারপর বেডে হেলান দিয়ে সেই ফটো ফ্রেমটাকে নিজের সামনে নিয়ে এসে নিজের মতোই বলতে শুরু করলো, কেমন আছো তুমি? নিশ্চয় ভালো আছো, আর নিজের হাজবেন্ডের সাথে ফ্যামিলি প্ল্যানিং করছো। তুমি কি এখনো মাফিয়ার কাজ করো? জানো, খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। তোমার সেই হেসে কথা বলা খুব মিস করি আমি। জানো, আমি এখনো তোমার সেই ডিভোর্স পেপারটাতে সাইন করিনি। যখনই চেষ্টা করি তখনই তোমার সেই কান্নামাখা মুখটা আমার চোখের সামনে ভেসে আসে। মনের ভিতর থেকে আওয়াজ আসে বারবার, একটাই কথা বলে, তুই ভুল করেছিস, চরম ভুল, যার হয়তো ক্ষমা নেই। তখন আমি সত্যিই বুঝতে পারিনি, কিন্তু এখন তোমাকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হয়। তে, সব কিছু কি আগের মতো হতে পারে না? প্লিজ ফিরে এসো না তে, আমি যে আর পারছি না। যখনই মনে হয় তুমি হয়তো বিয়ে করে নিয়েছ, তখন আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হয়। আমার যে এই ব্যথা সহ্য হচ্ছে না, প্লিজ ফিরে আসো না তে। কথাগুলো বলতে বলতেই জাঙ্কুকের চোখ আস্তে আস্তে বুজে আসে, আর জাঙ্কুক ঘুমের দেশে পাড়ি জমালো। এটা জাঙ্কুকের রোজকার অভ্যাস হয়ে গেছে। 3 বছরে একদিনও এমন দিন যায়নি যেদিন সে তের ফটো ফ্রেমের সাথে কথা বলে না। আগে যখনই কথা বলতো তখনই কান্না করে দিত, আর এতটাই কান্না করেছে এখন যেন সেই চোখের জল ফুরিয়ে গিয়েছে। কান্না করে করে চোখের তলায় কালি জমে গিয়েছে। কিন্তু ওর এটা একটা অভ্যাস হয়ে গিয়েছিল, আর ও চায় না এই অভ্যাসটা ছাড়তে। হংকংয়ের একটা বিলাসবহুল ফ্ল্যাটের বড় বেলকনিতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। পরনে একটা হোয়াইট লং স্লিভলেস গাউন,
চুলগুলো খোলা কোমর পর্যন্ত, হাতে এক কাপ কফি নিয়ে মেয়েটি উপরের খোলা আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কোমর পর্যন্ত খোলা চুলগুলো হালকা হাওয়ার মাঝে ধুল খাচ্ছে। কফির কাপটাতে শেষ চুমুক দিয়ে কাপটা সাইডে রাখা টেবিলের উপর রেখে সেখানে থাকা চেয়ারে বসে পড়ে। চোখ বন্ধ করে বসেছিল মেয়েটি, তখনই কেউ একজন বেলকানির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে, কি হয়েছে? তুই এখন এই সময় এখানে? তুই কি করে জানলি আমি এসেছি? তুই ভুলে যাচ্ছিস আমি কে। আচ্ছা আমার মা, আর কিছু বলতে হবে না। আমি যার জন্য এসেছিলাম, তুই জানিস জেহাব একটা বিজনেস ডিল সাইন করতে চলেছে। তো এতে কি হয়েছে? জেহাব একজন বিজনেসম্যান, মিটিং ডিল করাই তো ওর কাজ, তাহলে এতে নতুন কি আছে? ডিলটা কাদের সাথে করতে চলেছে সেটা কি আদৌ জানিস তুই? কিছু তো খোঁজ খবর রাখিস না তুই, সারাদিন এই রুমে চুপ করে বসে থাকিস। একবার বাইরে বের হয়ে দেখ কি চলছে। তুই আসল কথাটা বলবি কি? ফাইন, তাহলে শোন, জেহাব জিওনদের সাথে ডিল সাইন করতে চলেছে। ডিলটা পরশুদিন হবে, আর জেহাব এই মিটিংয়ে তোকেও সাথে নিয়ে যেতে চাই অ্যাজ এ হায়ার ফিয়ন্সে। ব্যক্তিটির কথা শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সাইডে রাখা ফোনটা নিয়ে ফোনটা অন করতে করতে বলে, ও এটা তো অনেক ভালো কথা, জেহাবকে বলে দিও আমি ওর সাথে যাব অ্যাজ এ হায়ার ফিয়ন্সে। কিন্তু তুই জানিস এটা কতটা ডেঞ্জারাস হতে পারে, আর তুই এটা করতে চাইছিস? আমি আর একটাও বাড়তি কথা শুনতে চাই না, তুই এখন আসতে পারিস। ব্যক্তিটি মেয়েটির কথার প্রতি উত্তরে কিছু বলতে গিয়েও বলতে পারল না। চুপ করে সেখান থেকে চলে যেতে নিলে মেয়েটি সেই ব্যক্তিটিকে ডাকে, ইয়নহু। মেয়েটির ডাক শুনে ইয়নহু বলে ছেলেটি দাঁড়িয়ে পড়ে। মেয়েটির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি এতক্ষণে কথা বলতে বলতে ফোনে একটা গেমস অন করে ফেলেছে। ইয়নহু দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পেরে মেয়েটি বলে, ইয়নহু তুই আমার ভাই, তাই আমি চাই না তোর সাথে কোনো রকম ঝগড়া করতে। আর আমি এই জন্যই জেহপের কথাতে রাজি হচ্ছি, কারণ আমি মুভ অন করতে চাই। ওই জিওন চাংকুককে দেখাতে চাই, কিন্তু ওর জন্য থেমে নেই। ও যেহেতু নিজের লাইফে হ্যাপি থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি সবকিছু বুঝতে পারছি আপি, কিন্তু আমার একটাই ভয়, যদি বাই এনি চান্স তুই জাঙ্কুকের সামনে কমজোর হয়ে পড়িস তখন। না, এটা কখনো সম্ভব না। আমি হলাম মাফিয়া কুইন, ইমোশনাল জিনিসটা কি করে কন্ট্রোল করতে হয় আমার অনেক ভালো করে জানা আছে। আর যে আমাকে কোনোদিনও ভালোই বাসেনি, সেই ব্যক্তির জন্য আমার মনে আমি কোনো রকম ফিলিংস রাখতে চাই না। মুখে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু মনটা কি মানবে? ইয়নহুর কথা শুনে তে গেম খেলা থামিয়ে নিজের চোয়াল শক্ত করে ফোনটা দুই হাতে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, মানবে না মানলে আমি জোর করে মানাবো। যে মানুষটার কাছে আমার কোনো দাম নেই তার কাছে আমি থাকতেও চাই না। যেদিন আমি চলে আসছিলাম মনে মনে অনেকবার চেয়েছিলাম অন্তত পক্ষে একবার জাঙ্কুক এসে আমাকে আটকাক, কিন্তু সে আসেনি। আমি গাড়িতে ওঠা পর্যন্ত ও একবারের জন্য রুম থেকে বের হয়নি। সেদিন ভালো মতো বুঝতে পেরেছিলাম ওই দিন বারে ওটা সত্যিই একটা মিস্টেক ছিল। প্লিজ আপি এভাবে বলিস না। আর জাঙ্কুক গিয়েছে তো কি হয়েছে, তোর জীবনে তো এখন জেহব এসেছে। জাঙ্কুকের থেকেও জেহব অনেক ভালো, আর ও তোকে অনেক বেশি ভালোবাসে। তোর এখন যাওয়া দরকার, কালকে তো তোর আবার ইউনিভার্সিটি আছে, গিয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, মাকে একবার দেখে নিস ঠিক মতো ওষুধগুলো খেয়েছে কিনা। ইয়নহু কিছু না বলে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। ইয়নহু চলে যেতেই তে হাতে ধরে রাখা ফোনটা পাশে রেখে দুই হাত দিয়ে নিজের চোখের জলগুলো মুছে নিল। কথাগুলো বলতে বলতে কখন যে ওর চোখের জল চলে এসেছে তের জানা নেই। চোখের জল মুছে তে উপরের খোলা আকাশটার দিকে তাকিয়ে বলে ওঠে, 3 বছর পর এটা আমাদের প্রথম দেখা হবে। অ্যান্ড আই সোয়ার এই মিটিংটা তুমি কোনো দিনও ভুলতে পারবে না মিস্টার জিওন জাংকুক। কথাটা বলে তে জোরে জোরে হেসে উঠল, যার মানে তে ছাড়া আর কেউ জানে না।